তাহলে কি ওই যে দুইটা শর্ত তো, কোচিং আলাদের উপস্থিত থাকতে হবে আর করেসপন্ডেন্স আলাদের ওই অ্যাসাইনমেন্ট দিয়ে উপস্থিতিটা, এই আর কি। হ্যাঁ এটাই হ্যাঁ ভাই, হ্যাঁ এটাই মানে যেখানে ভাই আলাপ করছি সবাই বলতেছে এখানে নাকি পাস করা খুবই টাফ, মানে কেউ আর অভয় দিচ্ছে না, সবাই ভয় দেখাচ্ছে, বুঝছেন? আর আমিও এটার কোনো গতিবিধি খুঁজে পাচ্ছি না যে না পড়লে তো এই পর্যন্ত ভাই আমরা যা পড়ছি তা তো আনএক্সপ্লেনেবল না, সবকিছু তো ইজি লাগতেছে এখন। জি জি বাদ বাকি তো ভাই সিচুয়েশনের উপর, ফেস না করলে তো বলা যাবে না। না আমি দেখে আসছি, কিন্তু যা দেখছি সবই সহজ, নতুন কঠিন কিছু না এখানে। এক্সামিনার কিভাবে খাতা দেখবে ওইটার উপর তো নির্ভর করে। আরেকটা জিনিস কি ভাইয়া, ওই যে প্রিভিয়াস এর কোনো কোশ্চেন বা জাস্ট একটু ধারণার জন্য কোথাও পাচ্ছি না, এগুলা কি কোনো লিংক টিং আপনাদের জানা আছে কোথাও পাবো ভাই কিনা? এটার জন্য বুকস আছে, ইভেন আমাদের ফেসবুক গ্রুপে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আপলোড দেওয়া হয়েছে, G2 G1 এই দুইটার জন্য আপাতত দেওয়া হয়েছে, কিন্তু এটার জন্য একটা বুকসই আছে, আপনি বই কিনতে পারবেন, নীলক্ষেতে অ্যাভেলেবল। এক্সাম সলিউশনস বললেই দিয়ে দিবে। এক্সাম কিট যেটা, সেটা কি ভাইয়া? এক্সাম সলিউশন বললেই দিয়ে দিবে। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা। আরে গত ক্লাসের কি কোনো কিট দিয়েছিলেন বলতে পারেন? দিদি বলে যে মামুনের নাকি দুপুরবেলায় সার্ভার যাওয়া করতে, কোন রেশিও নাকি ভুল হইছে। গত ক্লাসে হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা পাওয়ার পয়েন্ট আছে মনে হয়, স্লাইড। হ্যাঁ স্লাইড ছিল, কিন্তু স্যার তো ম্যাথমেটিক্স করাচ্ছিলেন। হ্যাঁ ওটা পিডিএফ ছিল ভাই, স্লাইড না, পিডিএফ ছিল। হ্যাঁ পিডিএফ ছিল। এখন স্যার নতুন ম্যাথের জন্য আরেকটা মনে দিবে নাকি? স্যার যেটা পড়াচ্ছে সলিউশন হলে আমার সলিউশন হলে স্যার আমাদেরকে শেয়ার করবে, এখন স্যার এই পড়াচ্ছে। আজকে তো এমনি মনে হয় ফ্লেক্সিবল বাজেটের ম্যাথ প্র্যাকটিস করার কথা ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ তো পড়া হয়েছে অলরেডি, মাত্র 2বার আসছে বোর্ডে দেখলাম, লাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে সহজ আসছিল। প্রিন্সিপাল সহজ ছিল ভাই। ম্যানেজার কোনো হার্ড কোনো ম্যাথ আছে ম্যানেজার অ্যাকাউন্টিং এ ভাই? এই পর্যন্ত বাজেটের মতই, এই পর্যন্ত বাজেটও কঠিন লাগে না। বাজেট দেখছেন আপনি? সবগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করছেন? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখেন, এর সলিউশন করছে পাশে আমার কাছে গ্যারেশন বই থেকে 8-10টা সলিউশন করেছিলাম তো, আর স্যার যেগুলো দিছিল। আমি খালি একটা জিনিস দেখলাম যে স্যার যে স্লাইডটা বানাইছিল ওইটা তো গ্যারেশন থেকেই নেওয়া, তো উইটার সলিউশন মানে উইটা একবার ঠিকমতো বোঝার পর এরপর আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে বসছিলাম, বুঝছেন? আলহামদুলিল্লাহ একটা তো আটকাই নাই, মানে একটু খুইলাও দেখা লাগে। এখন আমার একটা এখন যে ম্যানেজার অ্যাকাউন্টিং এ হার্ড কোনো ম্যাথ আছে কিনা, যে সামনে যে প্রসেস কস্টিং এরকম তো ম্যাথ যেগুলো কঠিন না? জানি না নাই মনে হয় সিভিপি অ্যানালাইসিস তো পড়া ছিল, ওইটাও দেখলাম, ওইটাও কালকে একটু দেখছি, কঠিন কিছু লাগে না এখনো। মেবি একটা আছে রিলেভেন্স কস্ট, ওইটা একটু প্যারা দেয় নাকি সবাই বলে। বাজেটের ম্যাথগুলো কমপ্লিট করছেন? ভাই আমাদের ম্যানেজার অ্যাকাউন্টিং এ কোন কোন ম্যাথ করা হয়েছে টোটাল স্যারের পর্যন্ত কভার করতে কোনটা একটু বলবেন প্লিজ? আমি সবগুলো ক্লাস তো করে নেই। ম্যাথ করছে হাইলো মেথড, দেন কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্কেডিউল, কস্ট অফ গুডস সোল্ড স্কেডিউল, দেন আপনার বাজেটের ম্যাথ, আর আজকে করাবে ফ্লেক্সিবল বাজেটের ম্যাথ। এর আগে অ্যালোকেশন মেবি একটা ছিল ভাই, একটা অ্যালোকেশন ছিল, আর একটা ছিল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট অ্যালোকেশন। ওকে, ওভারহেড কস্ট অ্যালোকেশন আর কি। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। আমি ভাই কি ভাই, এই আপনি কিছুই দিছিলেন আমাদের ইথিক্যাল কনফ্লিক্টের চ্যাপ্টার কোশ্চেন আমি অলরেডি মেল করে দিয়েছি। আমি পেয়েছি ভাই, আমি ইভেন আপনাকে থ্যাংক ইউ মেইলও পাঠিয়েছি। ওকে ভাই, ধন্যবাদ। আচ্ছা ভাই, চেক দেন না, আমরা ঠিকই আছে, আমি চেক দিছি। না আমি এখনো ক্রস চেক করা স্টার্ট করিনি ভাই, ক্রস চেক করা স্টার্ট করব ইনশাআল্লাহ, বাট ওই
কোয়েশ্চেনের সোর্স গুলো তো ঠিক রাখছেন না? হ্যাঁ সবগুলো ঠিক আছে। তাহলেই হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওমর ভাই আছো? হ্যাঁ ভাই। ভাই হ্যাঁ, বিজনেস ম্যাথের ইয়াগুলো আছে, লাস্ট 3 ক্লাসের ভিডিওগুলো আছে তোমার কাছে? লাস্ট 3 ক্লাস আছে কিনা বলতে পারবো না, যেখানে আমি লাস্টের ক্লাসগুলো দিয়েছি আমি গ্রুপে, একটু চেক করেন আর কি। আমি চেক করে দেখবো না। আচ্ছা ঠিক আছে, মানে ওই অজীবের পর থেকে আর কি ওই ক্লাসগুলো তো আছে, তাই না? হুম থাকার সম্ভাবনা বেশি। আমি ক্লাসই করি নাই বিজনেস ম্যাথ, চেক করতে হবে। আপনি যে ক্লাসগুলো মিস করছেন ওই ক্লাসগুলো আছে সম্ভবত। তাইলেই হবে, আমার হ্যাঁ। প্রচুর ঝামেলা গেছে। আই মিন মূলত ওই দিন Family থেকে crisis মনে হয় আমি রাফি? রেকর্ড করা স্টার্ট করতে বুঝছেন। রাফি ভাই জি ভাই, কোনগুলো মিস করছেন? আমি মেবি লাস্ট হোল উইক মিস করছি, এক উইক। হ্যাঁ ওই দিন আমাকে নক দিছিলেন যে ওইটা, হ্যাঁ হ্যাঁ, ওগুলো আছে। আজকে একটু আগে আপলোড শেষ করলাম আর কি। মাশাআল্লাহ। তাহলে আর কিছু লাগবে না, মানে একবার ধইরা বসবো তো। হ্যাঁ আমাদের এখানে এক্সামশন পাইছে কি বাই দ্য ওয়ে? এক্সামশনের তো রেজাল্ট দিছে অবিনাশ দা 4টাতে পাইছে। আলহামদুলিল্লাহ, দাদা ছক্কা মেরে দিছে। রেজাল্ট একসাথে দেয় না নাকি আলাদা আলাদা? তারপরে রাসেল ভাইও পাইছে 4টাতে। হ্যাঁ রাসেল ভাই দেখছি 4টাতে পাইছে। হ্যাঁ এরা আমি ভাই, আসসালামু আলাইকুম। উঠে গেল। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি সবগুলো দিবেন পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ, আমি সবগুলো দেব। আজকে কি ক্লাস হবে না? ইনশাআল্লাহ আমিও সবগুলো দিব। আজকে ক্লাস হবে, স্যার 15 মিনিট আসতে লেট করবে বলে দিছে আগে। তারা 5 লেটে দেব, তারা এক জায়গায় দেন ভাই। ইহান ভাই তো নাই না ভাই। যারা 4টা এক্সাম পাইছে তারা তো সবাই পার্টি দেওয়া উচিত। জি ভাই, আপনি পরীক্ষা দিবেন কেন সব? কারণ আমি এক্সামশন পাই নাই, আমি অ্যাপ্লাই করি না এক্সামশনের জন্য, তো দিব না কেন? না মানে আপনি বিবিএ করেননি? হ্যাঁ করছি তো। তাহলে আপনি এক্সামশন পাবেন না? না, আমার সিজিপিএ অত ভালো ছিল না, যার কারণে ওরা 3.2 চাইতেছিল। আচ্ছা আচ্ছা ভাই, নর্থ সাউথের কথা বলেন না, আমার ছোট ভাই পড়তেছে নর্থ সাউথে, একদম মাটিতে হুতায় ফেলে, খুবই বাজে। আমার ছোট ভাই নর্থ সাউথে আছে তো আমি জানি, একদম হুতায় ফেলবে। আরে কাহিনী হচ্ছে ভাই, মানে প্রথম দিকে আমি লেখাপড়া কম করছি আর কি, লাস্টের দিকে বেশি লেখাপড়া করছি, ফার্স্টের দিকে সিরিয়াস ছিলাম না। আর ভাই বহুত আজেরা সাবজেক্টে বসে থাকে না ভাইয়া, প্রচুর আজেরা সাবজেক্ট, আজেরা সাবজেক্ট প্লাস এনভায়রনমেন্ট হ্যান্ড এগুলো কি করবে মানুষ? আমি যে জিনিস থাকে সবকিছুর জগা খিচুড়ি আর কি, বিবিএ তে এমনিতেই সবকিছুর জগা খিচুড়ি। এই সাফাটা আমিও করতেছি, আমরা লেভেলে প্রথম দিকে স্টুডেন্ট তো, নতুন সিলেবাস প্রথম ব্যাচ, আমাদেরকে খুব চেপে চেপে নাম্বার দিচ্ছে, সেখানে যাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি সরি ভাই, আমার একটু সময় লেগে গেছে। স্যার আজকে কি ফ্লেক্সিবল বাজেটের মানে প্র্যাকটিস করাবেন ম্যাথ গুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের, তাই তো স্যার? আচ্ছা আচ্ছা। আমাদের পার্টিসিপেন্ট কম কেন? এতক্ষণে তো পার্টিসিপেন্ট চলে আসার কথা। অফিস দিতে আসলে সমস্যা হয় আমাদের, যারা অফিস করে, আমি
এই যে অফিস মিটিং করে মাত্র বেরোলাম। আর আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা চাকরি করে, তাদেরও সমস্যা হওয়ার কথা। আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি না? ইয়েস স্যার। আচ্ছা, আপনারা সবাই একটু প্রশ্নটা পড়েন। 5 মিনিট আমাকে একটু সময় অ্যালাউ করেন। আমি নামাজ পড়ি নাই, নামাজটা পড়ে দেন 5 মিনিট মধ্যে আমি জয়েন করতেছি। আমরা আমাদের আজকে 2018। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে প্রশ্নও দেখতে পাবেন। আর আপনারা নিজের একটু প্রশ্ন পড়েন, দেন আমি এসে সলিউশন নিয়ে বলবো। 5 মিনিট আমাকে অ্যালাউ করেন। ডিসেম্বর 2019 সেটা ভাই? না না না, সিএমএ 2 2018 এটা হওয়ার কথা। হ্যাঁ সেটা হওয়ার কথা, কিন্তু পুরোটা তো দেয় নাই। স্লাইডটা কিন্তু পুরো দেখা যাচ্ছে না। জি ভাই, জানেন সিস্টেমটা কি বলেন? কি জানেন এটা? কোনটার একদম যেটা দিচ্ছে আর কি। কথা কেটে আসতেছে ভাই। হ্যাঁ ভাই, এক্সামশন যেটা হয়েছে ওটা কি আপনার সেশন যেটা 2019 যেটা আমাদেরটা তো হয় নাই, মানে আমি তো 2020 ভাই না না না, এখানে সেশনের টাইম না, কিন্তু ওই জায়গায় আপনার এই যে ওয়েবসাইটে দেখলাম তাদের লেখা এরকম যে সেশন 2019। এখন আমি এটা জানি যে যারা অ্যাপ্লাই করছে তাদেরকে জানাই। অ্যাপ্লাই তো আমরাও করেছি, যেমন অবিনাশ দা হইছে আমাদের ব্যাচের, এই 2019 জুলাইয়ের ব্যাচের, সরি 20 জুলাইয়ের ব্যাচ হইছে। হ্যাঁ 20 জুলাইয়ের ব্যাচে অবিনাশ দা জয়েন করেছে। তো উনি এবার অ্যাপ্লাই করছে, তো সোজা হিসেবে যারা অ্যাপ্লাই করেছে তারা পেয়েছে আর কি। যারা আমাদের এখানে হচ্ছে কি প্রথমে যারা 4টাতে করেছে ওনাদেরকে মনে হয় রেজাল্টটা দিবে। আমার মনে হয় তাই, আমার মনে হয় তাই করেছে ওনারা মনে হয় পায় না, আমি পাই নাই এখনো। ওনাদেরকে মনে হয় 1-2 দিনের মধ্যে দিবে, আমি যতটুকু বুঝলাম। ফামি ভাই, অবিনাশ ভাই কি লিস্টেড ইউনিভার্সিটিতে? ঠিক জানা নেই। মেবি ন্যাশনাল ইউনিভার্সিটি। হ্যাঁ আমারও এরকমই ধারণা। ওনার হলে তো এক্সামশনটাকে আগে অ্যাপ্লাই করলে আগে রেজাল্ট দেয়, ক্রাইটেরিয়া আছে। আমি শুনছিলাম আচ্ছা ভাইয়া, এই ম্যাথটা কি স্যার করতে বললো নাকি? একটু পড়তে বলছে, করতে পারলে করতে বলছে, যে সারা হিসাব করছে মনে হয়। এটা কি 200টা করতে হবে না 220এরটা করব? এই যে এইটা করবেন, সিএম বি না, কোশ্চেন নাম্বার 2 এর বি, সিএমএ ডিসেম্বর 2018, এইটা এই যে জুরুয়া কোম্পানি, জুরুয়া। ও হোয়াটসঅ্যাপে কোশ্চেনটা আছে, কোশ্চেন তো সবার কাছেই আছে। হ্যালো, হ্যাঁ লাস্ট ক্লাসে কি করানো হয়েছিল? এইটা এই অ্যাকাউন্টিং ক্লাসে আচ্ছা, রয়্যালের যে কোশ্চেন ব্যাংকটা কিনছি এটার ভিতরে তো ডিসেম্বরটা নাই, জুন পর্যন্ত আছে না? এখানে জুন পর্যন্ত আছে, ডিসেম্বরটা কার কাছে আছে?
আমি ভাই হ্যাঁ ভাই দাঁড়ান আমি দেখি। দেখেন তো থাকলে একটু মিলে দিয়ে দিন। আমি চ্যাটে আপলোড করে দিচ্ছি চ্যাটে পাবো না, মোবাইল থেকে তো কিছুটা আমি মেল আইডি দিচ্ছি, মেলে একটু খরাপ করে না, আমি চ্যাটে মেল আইডি দিচ্ছি। বইতে নেই, বইতে জুন 2019 পর্যন্তই আছে আপডেট, ডিসেম্বর নেই, একটু দেখে না উচিত ছিল। যে ফাইলটা আপলোড করছে কেউ কাইন্ডলি একটু চেক করে দেখবেন এটার মধ্যে আছে নাকি। আচ্ছা আমি খুঁজে দেখতেছি। এটার হ্যালো আসছে আমাদের নয়নতারা, চোখের মনি, দিদার একটু ভালোবাসার মনি। দেরি হয়ে গেল আজকে জয়েন করতে। সমস্যা নেই। কতটুকু গেছে আজকে স্যার? এখনো স্টার্ট হয় নাই স্যার, নামাজ পড়তেছে। আপনি আসেন নাই তো এজন্য স্টার্ট করেন। বলেন। আসসালামু আলাইকুম আরিফ ভাই। আমি ভাই এই দাসিল আমি ভাই আমি ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি saidul.f.alam@gmail.com একটু পাঠিয়ে দিন না। দিচ্ছি ভাই। আচ্ছা হ্যাঁ শিওর। তুমি আমি আর ড্যানিশ, আহা ড্যানিশ। স্যার 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 আরে নামাজ পড়ে স্যার। জি চলো স্যার। আসসালামু আলাইকুম। আমরা প্রশ্নটা করছি তো সবাই না? স্যার এতক্ষণে অর্ধেক? তো সময় লাগলে কেমন হবে স্যার? অর্ধেক দেখা যাচ্ছিল তাই স্যার। কেন অর্ধেক অর্ধেক কেন দেখা যাচ্ছিল? কোনটা করতে বলছেন? না স্যার, এখানে রিপোর্ট বের করতে বলছে আমাদেরকে, ফ্লেক্সিবল বাজেট পারফরম্যান্স রিপোর্ট এ নাম্বারে। এই ইয়েটা কি করা যাচ্ছে না? দ্য ফলোইং ওভারহেড ডাটা আর ফর এ ডিপার্টমেন্ট ইন এ লার্জ কোম্পানি, এটা কি দেখা যাচ্ছে? জি স্যার। তো অর্ধেক দেখা যাচ্ছে বললে যে? না না স্যার, আমি ভাবছিলাম বি নাম্বারটার কথা বলছে। না আচ্ছা, গতকালকের ফ্লেক্সিবল বাজেটটা আমরা যদি একটু রিক্যাপ করে নিই। ফ্লেক্সিবল বাজেট আমরা কখন করব? ফ্লেক্সিবল বাজেট করব হচ্ছে আমরা একটা অ্যাক্টিভিটি শেষ হওয়ার পর, একটা পিরিয়ড শেষ হওয়ার পর ফ্লেক্সিবল বাজেট করব। এটা হচ্ছে নাম্বার 1। ফ্লেক্সিবল বাজেট হচ্ছে কি? ফ্লেক্সিবল বাজেট হচ্ছে অ্যাকচুয়াল অ্যাক্টিভিটির জন্য সেটা হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। বিফোর দ্য পিরিয়ড, একটা পিরিয়ডে স্টার্ট করার পূর্বে যেটা করতাম সেটা আমাদের ছিল, সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক বাজেট। আচ্ছা, আর ফ্লেক্সিবল বাজেট করতে গেলে আমরা দুইটা ফরম্যাট আলাদা করে নিতাম, দুইটা কস্টগুলোকে দুই ভাগে ভাগ করে নিতাম। এই অঙ্কে আলাদা করে দেওয়া আছে, ভেরিয়েবল কস্টগুলোকে আমরা উপরে রাখতাম, দেন ফিক্সড কস্টগুলোকে উপরে নিচে রাখতাম। আর ফ্লেক্সিবল বাজেটের জন্য আমাদের কিছু রেঞ্জ দেওয়া থাকে, রেঞ্জ অনুযায়ী আমরা বাজেটটা করতাম। এটা হচ্ছে গত ক্লাসের আমাদের সামারি। আচ্ছা, আজকে দ্য ফলোইং ওভারহেড ডাটা ফর এ ডিপার্টমেন্ট ইন এ লার্জ কোম্পানি, একটা কোম্পানির ওভারহেডের ডাটাগুলো দেওয়া আছে। আমাকে বললো যে অ্যাকচুয়াল, এখানে একটা জিনিস খেয়াল করেন, এই অ্যাকচুয়াল কস্ট ইনকার্ড আর একটা হচ্ছে স্ট্যাটিক বাজেট আমাদের জন্য সহজ করে দিল। স্ট্যাটিক বাজেটের অ্যাক্টিভিটি হচ্ছে 220 ঘন্টা। স্ট্যাটিক বাজেট মানে ফিক্সড বাজেট, স্ট্যাটিক বাজেট মানে হচ্ছে বিফোর পিরিয়ড, বিফোর স্টার্টিং পিরিয়ড হচ্ছে স্ট্যাটিক বাজেট। আচ্ছা, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। আর কিছু পড়ার দরকার নাই। এবার বললো যে প্রিপেয়ার এ রিপোর্ট দ্যাট উড বি ইউজফুল ইন অ্যাসেসিং হাউ ওয়েল কস্ট আর কন্ট্রোল ইন দিস ডিপার্টমেন্ট। আচ্ছা, এখানে কিন্তু ফ্লেক্সিবল বাজেট করতে, পারফরম্যান্স রিপোর্ট করতে কোনো কিছুই করতে বলে নাই, কিন্তু এটা করতে না বললেও যদি একটা ডিপার্টমেন্টের পারফরম্যান্স বের করতে হয়, স্ট্যাটিক বাজেট এবং অ্যাকচুয়াল কস্ট দেওয়া থাকে, সেক্ষেত্রে
সেক্ষেত্রে আমাকে ফ্লেক্সিবল বাজেটের মাধ্যমে পারফরমেন্স ইভ্যালুয়েশন করতে হয়। এই জন্য আমরা এর আগের অঙ্কে দেখে এসেছিলাম যে ফ্লেক্সিবল বাজেটকে বলা হয় পারফরমেন্স ইভ্যালুয়েশনের একটা টুলস। তো পারফরমেন্স ইভ্যালুয়েশন করতে গেলে আমাদের একটা পারফরমেন্স রিপোর্ট করতে হবে। পারফরমেন্স রিপোর্ট করতে গেলে অ্যাকচুয়াল কস্ট আমার লাগবে, দেন এই 200 অ্যাক্টিভিটির জন্য 200 ইউনিটের জন্য একটা ফ্লেক্সিবল বাজেট করব। তাহলে ফ্লেক্সিবল বাজেট 200 ইউনিটের জন্য, অ্যাকচুয়াল কস্ট 200 ইউনিটের জন্য, এই দুটো বাজেট যখন একসাথে রাখবো দেন আমি আমার পারফরমেন্সটা বুঝতে পারবো, কস্ট কন্ট্রোল হলো কিনা অথবা কস্ট এক্সেস হলো কিনা আমরা দেখতে পাবো। ঠিক আছে, খুব ছোট্ট একটা অঙ্ক এটা। না না, ওইটা অফ করে দিতে বলছেন, আপনার বহুত আগে বলছেন। কেউ কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়? হ্যাঁ স্যার, এক্সেলটা একটু এক ঝলক দেখাবেন আবার? আমি খুলতে চাচ্ছি। ওই যে এক্সেলটা আপনি দেখছিলেন সেখানে নাই। এটাকে দেখা যাচ্ছে তো না, এই এক্সেল শিটটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আমাদের প্রশ্ন হচ্ছে এ লার্জ কোম্পানি, ঠিক আছে না? এ লার্জ কোম্পানি লিখলাম, এ লার্জ কোম্পানি। কোশ্চেন নাম্বার হচ্ছে 8 ডিসেম্বর 2019, পারফরমেন্স রিপোর্ট ফর ভ্যারিয়েন্স অ্যানালাইসিস, অথবা আমি এটা নাও লিখতে পারি, শুধু পারফরমেন্স রিপোর্ট লিখলেই চলবে। এই দুটো আমরা গতকালকে দেখলাম যে একটা আপেলের সাথে কমলার তুলনা হবে না। করতেছি 200 এর জন্য, আর অ্যাকচুয়াল কস্টটা দেওয়া আছে, তাও আমি প্রশ্ন থেকে দেখে লিখবো আমরা সেটা। অ্যাকচুয়ালটা আমরা যদি দেখি, এই কলামটাতে দেখেন অ্যাকচুয়াল হচ্ছে কত, সাপ্লাইস এবং পাওয়ার 4000 আর 1690, 4050 এবং 1690। অ্যাকচুয়ালটা দেখেন 4050 এবং 1690, এই দুটো জিনিস লিখলাম। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড উপরে থাকবে, দেন ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড থাকবে নিচে। আচ্ছা, এরপরে আসেন আমি এই 200 অ্যাক্টিভিটির জন্য, 200 অ্যাক্টিভিটির জন্য আমাকে একটা ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে হবে। আমরা জানি যে ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে গেলে প্রথমে আমাকে কস্ট ফর্মুলা বের করতে হবে। কস্ট ফর্মুলাটা কি, যে প্রতি ইউনিটের জন্য খরচ কত হয়, স্ট্যান্ডার্ডটা আমি বের করে নিব। স্ট্যান্ডার্ডটা কোথা থেকে বের করব, এইখান থেকে বের করব, স্ট্যাটিক বাজেট থেকে। 4906 টাকা হচ্ছে 220 ঘন্টার জন্য। 1 ঘন্টার জন্য কত, 1 ঘন্টার জন্য হচ্ছে 22 টাকা 30 পয়সা। ঠিক আছে, আমার এখানে দেখেন কার্সরটা আমি যেখানে নিলাম, দেখেন আমরা অ্যাকচুয়াল থেকে বের করতে পারবো না। অ্যাকচুয়াল থেকে হলে তো অ্যাকচুয়াল কস্ট ফর্মুলা বের হলো, স্ট্যান্ডার্ড কস্ট ফর্মুলা বের হবে না। কস্ট ফর্মুলা হচ্ছে সবসময় স্ট্যান্ডার্ড, সেজন্য আমি বলছি যে কি কস্ট ফর্মুলা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড। ওই স্ট্যান্ডার্ড ধরে আমি আবার আরেকটা বাজেট তৈরি করবো, অ্যাকচুয়ালে হাত দেওয়ার সুযোগ নাই। আমি অ্যাকচুয়ালের সাথে তুলনা করার জন্য আরেকটা বাজেট তৈরি করবো। তাহলে অ্যাকচুয়ালের মতো করে যদি আরেকটা বাজেট করি তাহলে তো হবে না, তাহলে রেজাল্টটা সেম আসবে। শুধু লেভেল অফ অ্যাক্টিভিটিটা নিব। হ্যাঁ, যদি অ্যাকচুয়ালের সাথে আপনি করেন তাহলে এখানে কিন্তু রেজাল্ট সেম আসবে, এখানে কোনো ভ্যারিয়েন্স আসবে না। আচ্ছা, এই 22 টাকা 30 পয়সা হচ্ছে সাপ্লাইয়ের জন্য। 1 ইউনিট তৈরি করতে 22 টাকা 30 পয়সা সাপ্লাইস লাগে। কিভাবে পেলাম আমরা? 4906 টাকাকে 220 টাকা দিয়ে ভাগ করলে আমরা ইউনিট রেট পাই।
এটা হচ্ছে 22 টাকা 30 পয়সা। 22 টাকা 30 পয়সা গুণ 200, 22 টাকা 30 পয়সার সাথে 200 ঘন্টা গুণ করলে এই যে দেখেন 22 টাকা 30 পয়সার সাথে আমি এটা গুণ করলাম, গুণ করলেই আমাদের সাপ্লাইয়ের এগেইনস্টে কস্ট কত হওয়া উচিত পেয়ে গেলাম। এরপর পাওয়ারের এগেইনস্টে কস্ট একই রকম ভাবে পেয়ে যাব। এই 8 টাকা 60 পয়সা থেকে পেলাম, 8 টাকা 60 পয়সা পেয়েছি হচ্ছে 1690 ভাগ 200। এটা কি ঠিক আছে? আমার এখানে সূত্রটা ছুটে গেছে। 1690 ভাগ 220। আচ্ছা 1690 না তো স্যার, 1892 ভার্সেস। ও সরি 1892, সরি আমি ওই যে এটা লিখতেছি না, ঠিক আছে 1892। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু আমি ওই সূত্রটা ছুটে গেছে তো এই জন্য আবার কনফিউজ হলাম যে ভুল হচ্ছে কিনা। ঠিক আছে না, এই যে 1892 ভাগ 220, তাহলে পার ইউনিট রেট বের হয়ে যায়, পার ইউনিটের রেট বের হয়ে যায়। এই দুটো যোগ করলে হয় 30 টাকা 90 পয়সা। এক ইউনিট বানাইতে লাগে 30 টাকা 90 পয়সা ভেরিয়েবল কস্ট। 200 ইউনিটের জন্য কত? আচ্ছা, আমরা আমাদের ফ্লেক্সিবল বাজেট হয়ে গেছে। এখন দেখেন ফ্লেক্সিবল বাজেট বলতেছে কি সাপ্লাইজ লাগবে হচ্ছে 4460 টাকা, আর অ্যাকচুয়ালি খরচ হলো 4050 টাকা। কম খরচ হলো, কম খরচ হলে ফেভারেবল, কম খরচ হলে ফেভারেবল। ঠিক আছে, এরপরে আসেন পাওয়ার খরচ হওয়ার কথা 1720 টাকা, খরচ হলো 1690 টাকা, কম খরচ হলো, সেখানেও ফেভারেবল 30 টাকা ফেভারেবল। এরপর দেখেন এই দুটোর যোগফল হচ্ছে 440। আর ফিক্সড ওভারহেড আমার নিচে দেওয়া আছে। স্ট্যাটিক বাজেট হচ্ছে 6200, অ্যাডমিনিস্ট্রেটিভ ডেপ্রিসিয়েশন 6200, ঠিক আছে, কিন্তু খরচ হলো বেশি 6240 আর 6280, 40 টাকা বেশি খরচ হলো, 80 টাকা বেশি খরচ হলো। এই দুটো হচ্ছে আমার আনফেভারেবল। উপরের 440 ছিল ফেভারেবল, নিচের 120 আনফেভারেবল। তো 440 থেকে 120 বাদ দিলে 320 টাকা হবে আমাদের ফেভারেবল। এটা হচ্ছে ফেভারেবল আর এটা হচ্ছে দুইটা আনফেভারেবলের যোগফল। খুব ছোট্ট একটা অঙ্ক এবং আমার মনে হয় এটা 5 মিনিটের একটা অঙ্ক। আমরা কি মাগরিব পড়ে নিতে পারি তো না? জি স্যার, ব্রেক দিলে ভালো হয়। 5:35 তো আমরা এক্স্যাক্টলি 7-8 মিনিট পরে আবার জয়েন করতেছি। আমি কোন শীটটা আপনাদের জন্য ওপেন রাখবো, এটা না ওইটা? প্রশ্নটা না কোনটা ওপেন রাখবো বলেন, তাহলে আপনারা। স্যার ম্যাটেরিয়াল আর লেবারেজ আমরা কিছু নিয়ে আসলাম না স্যার। ম্যাটেরিয়াল লেবার ওখানে তো নেই স্যার, এটা ওভারহেড বাজেট, কোশ্চেনে নেই, এটা ওভারহেড বাজেট। ওকে স্যার, ওটা অন রাখলে ভালো হয়। আচ্ছা, কোনটা আপনাদের জন্য ওপেন রাখবো? স্যার কোশ্চেনটা খোলা রাখলে ওপেন হয়, কোশ্চেনটা নাই আমাদের কাছে। আচ্ছা, আমি দুইটাই খোলা রাখতেছি, 1 মিনিট। হ্যাঁ স্যার, এই কোশ্চেনটা নাই। কোশ্চেনটা আপনাদের কাছে প্রশ্ন থাকার কথা না? দুটোই কি দেখা যাচ্ছে কিনা দেখেন তো। স্যার নিচে দিলে দেখা যাবে। জি স্যার, দেখা যাচ্ছে তো। জি স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখা যাচ্ছে স্যার, ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, ঠিক আছে। নিচে প্রশ্ন, উপরে উত্তর। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ।
আচ্ছা কেউ কি আছে? হ্যাঁ ভাই বলে। ইয়া আমি একটা জিনিস ভুলে গেছি, সাপ্লাইজের 22 টাকা 30 পয়সা, এটা কত সাথে জন্য ভাগ দিছে? স্ট্যাটিকের যে সাপ্লাই আছে ওটাকে 220 দ্বারা ভাগ দিয়েছে। আমি বুঝি নাই দুজনের কথা একসাথে। স্ট্যাটিক প্ল্যানের যে সাপ্লাই আছে সেটাকে স্ট্যাটিক প্ল্যানের 220 ইউনিট, সেই ইউনিট দিয়ে ভাগ দিলে আপনার এটা চলে আসবে। আচ্ছা ওকে, ওই ওকে ফাইন। 4906 টাকাকে 220 দিয়ে ভাগ দেন। 4906, আচ্ছা ঠিক আছে। আফরোজা আপু আছেন? আচ্ছা আপু, আমি একটা বেসিক জিনিস একটু আমার হয়তো মাথায় কাজ করতেছে না, আমি মাত্র বসছি তো হুট করে। আচ্ছা ওই যে স্ট্যাটিকের অ্যামাউন্টটা নিয়ে, সেটা হচ্ছে কি আমি আবার ওই ফ্লেক্সিবল বাজেটে, মানে আমি কি স্ট্যাটিকের অ্যামাউন্টটা নিয়ে কাজ করছি না অ্যাকচুয়াল এটা নিয়ে কাজ করতেছি? আমাদেরকে স্ট্যাটিকেরটা দিয়ে কাজ করতে হবে, কিন্তু অ্যাকচুয়ালের যে 200 আছে সেই ইউনিট নিয়েও কাজ করতে হবে, কিন্তু আমাদের কস্ট পার ইউনিট বের করতে হবে স্ট্যাটিক্স থেকে। কস্ট পার ইউনিটটা বের করব স্ট্যাটিক থেকে? হ্যাঁ, আর এই যে গুণ দিতে হবে আপনার অ্যাকচুয়াল কস্ট থেকে। অ্যাকচুয়ালের যেটা আসছে, মানে অ্যাকচুয়ালের যে নাম্বারটা আছে 200, অ্যাকচুয়ালের হ্যাঁ ওটা দিয়ে গুণ দেন। হ্যাঁ ওইটা দিয়ে গুণ দিয়ে আসতেছে, সেটা বুঝতে পারছি। না এটা কেন করছি? আমরা তো ফ্লেক্সিবল বাজেট সবসময় করে অ্যাকচুয়ালের উপর ডিপেন্ড করে, এজন্য। আরেকবার সরি, ফ্লেক্সিবল বাজেট করতে হবে আপনার অ্যাকচুয়ালের উপর ডিপেন্ড করে। অ্যাকচুয়ালের উপর ডিপেন্ড করে, জি হ্যাঁ, ইউনিটটার উপর ডিপেন্ড করে করতে হবে। থ্যাংক ইউ আপু, কষ্ট দিলাম। হ্যাঁ, কি অবস্থা আপনাদের? দেখা হয়েছে তো না? জি স্যার, শেষ তো বুঝলাম। বুঝে কি শেষ করলেন না বুঝে শেষ করলেন? আপনার আগে শেষ করছি। যেমন অ্যাকচুয়ালে যেটা আছে আর ফ্লেক্সিবলে যেটা বের করলাম, এটা ডিফারেন্সটা 200 ইউনিটে কেন ভিন্ন হলো? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড তো সবসময় ফিক্সড থাকবে।
আমরা কি নেক্সট অঙ্কে যেতে পারি? জি স্যার। সবাই কি এই অঙ্কটা কি আপনারা বুঝতে পারছেন তো না? স্যার 1 মিনিট একটু দাঁড়ান, লাস্টের দিকে একটু তুলবো। একটু তুলে নেন। জি, এটা তো আপনারা একটা পিকচার নিয়ে নিলে মানে হতো, মোবাইল থেকে একটা স্ন্যাপশট নিয়ে নিলে বাসায় তারপরে সাপ্লাই স্যার 4050 স্যার, এটা কিভাবে আসছে বুঝতেছি না। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড বরাবর 4050। এটা জি স্যার। আচ্ছা, এটা আমি অ্যাকচুয়াল কস্ট থেকে সরাসরি বসাই দিচ্ছি স্যার। হ্যাঁ, ওকে স্যার। এই যে নিচেই তো আছে, দেখেন না, অ্যাকচুয়াল কস্ট থেকে সরাসরি বসাই দিচ্ছি। অ্যাকচুয়াল কস্টের 4050 1690 অ্যাকচুয়াল। ঠিক আছে স্যার। আমাদের অ্যাকচুয়াল কস্ট ছিল 2000 ইউনিটের জন্য, সরি 200 ইউনিটের জন্য। আবার 200 ইউনিটের জন্য আমি একটা বাজেট তৈরি করলাম। বাজেটটা তৈরি করব কিসের ভিত্তিতে? আগের ভিত্তিতে। আগে যে বাজেটটা করা হয়েছিল স্ট্যাটিক বাজেট, সেই বাজেটের ভিত্তিতে আমরা করব। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এখন আপনাদের সবাই আন্ডারস্ট্যান্ডিং আসছে কিনা বলেন, না আসলে আমি আবার বুঝাবো। আরেকবার বলা যাবে? আরেকবার রিপিট করবেন? কোনটা আরেকবার বলবো বলেন? স্যার ওই যে স্ট্যাটিক বাজেট আর অ্যাকচুয়াল কস্ট, এটা একটু। আচ্ছা, স্ট্যাটিক বাজেটটা হচ্ছে ফিক্সড বাজেট, যেটা আমি প্রথমে বলছিলাম যে কোনো পিরিয়ডের প্রথমে একটা বাজেট তৈরি করা হয় কোনো একটা অ্যাক্টিভিটিকে বেস করে। যে কোনো একটা, এখানে এই কোম্পানি 220টা ইউনিট তৈরি করবে মনে করে সে একটা বাজেট তৈরি করলো, এটা তার একটা এস্টিমেশন ছিল। যখন প্র্যাকটিক্যালি কাজটা করতে গেল, প্রোডাকশন হলো 200 ইউনিট। 200 ইউনিট যদি হয়ে থাকে, তাহলে আমি যদি স্ট্যাটিকের সাথে এটার কম্পারিজন করি তাহলে তো এক হবে না। আমি প্ল্যান করলাম একটা, কিন্তু অ্যাকচুয়ালি ঘটলো আরেকটা, তাহলে তো দুটোর সাথে আমি সামঞ্জস্যপূর্ণ হয়নি। সামঞ্জস্যপূর্ণ না হলে দেন ওই স্ট্যাটিক বাজেট থেকে আমি আরো একটা না কয়েকটা বাজেট তৈরি করতে পারি। আমি 220 ইউনিটের জন্য একটা বাজেট 200 ইউনিটের জন্য করতে পারি, 250-এর জন্য করতে পারি, অথবা 180-এর জন্য করতে পারি। মানে আলাদা বাজেট তৈরি করব কিসের বেসিসে? অ্যাকচুয়াল অ্যাক্টিভিটির বেসিসে। তো 200-এর জন্য আমি নতুন করে আরেকটা বাজেট তৈরি করব। এই 200-এর জন্য আমি একটা নতুন বাজেট তৈরি করলাম। আর সাধারণত ফিক্সড ওভারহেডের জন্য বাজেট তৈরি করা লাগে না, কারণ যেটা আগে ছিল তাই থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না। তাহলে ভেরিয়েবল ওভারহেডে আমরা নতুন করে আরেকটা বাজেট তৈরি করলাম, কার জন্য? 200 ইউনিটের জন্য। 220-এর জন্য এখানে করা আছে বাজেট, আমি সেটাকে আবার 200 ইউনিটে রূপান্তর করলাম। 200 ইউনিটের জন্য নতুন করে বাজেট করলাম। ঠিক আছে? করে দেন অ্যাকচুয়ালের সাথে ফ্লেক্সিবল বাজেটের তুলনা করলেই আমার একটা ভেরিয়েন্স বের হবে বা পারফরম্যান্স ইভ্যালুয়েশন আমি করতে পারবো যে আমি ভালো করলাম না খারাপ করলাম। তাহলে এখানে আমি কস্ট কন্ট্রোল করতে পারলাম। প্রশ্ন ছিল যে কি, যে এই যে কস্টটা হলো, হাউ ওয়েল কস্ট আর কন্ট্রোল। আমরা দেখলাম যে কস্ট ওয়েল কন্ট্রোল। ভেরিয়েবল কস্টের সাপ্লাইস এবং পাওয়ার দুটোতেই খরচ কম হলো। বাজেট যা ছিল বা যা হওয়া উচিত ছিল তার থেকে খরচ কম হলো। সো কোম্পানি এখানে কস্ট কন্ট্রোলিং এ ভালো করছেন। স্যার এবার বলেন, আর কারো প্রশ্ন আছে কিনা বলেন। ওভারঅল মন্তব্যটা কি, যে ভেরিয়েবল যে আমার ফেভারেবল, এটা হচ্ছে যে আমার জন্য পজিটিভ, কিন্তু স্যার ফিক্সড ওভারহেড কিন্তু আনফেভারেবল স্যার। আনফেভারেবল দুটোর জন্য, আপনি দুটোর জন্যই মন্তব্য করবেন। মন্তব্য এক্ষেত্রে না, সাধারণত ভেরিয়েন্স অ্যানালাইসিস বাজেটের ক্ষেত্রে মন্তব্য না করলেও চলে। তারপর আপনি একটা কমেন্টস লিখতে পারেন যে কোম্পানি ভেরিয়েবল কস্ট কন্ট্রোলটা মানে কস্ট কন্ট্রোল করেছেন কিন্তু ফিক্সড ওভারহেডে কস্ট কন্ট্রোল করতে পারেননি। ঠিক আছে? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। ভেরিয়েবল কস্টটা সাকসেসফুলি কন্ট্রোলড বাট ফিক্সড ওভারহেড নট, অথবা এখানে ওভার এক্সেস পেইড হয়ে গেছে বা এক্সেস এক্সপেন্সেস হয়ে গেছে। এই কথাটা লিখে দিতে পারেন, একটা লাইনে লিখতে পারেন। আর যদি নাও লিখেন তাও কোনো সমস্যা নেই। স্যার টোটালি তো আমাদের ফেভারেবল আছে, তার মানে হচ্ছে আমাদের কন্ট্রোলে আছে। হ্যাঁ, কস্ট কন্ট্রোল, হ্যাঁ আমরা ফেভারেবলে আছি। হ্যাঁ, টোটালি ফেভারেবল। জি 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 জি। আচ্ছা, এরপরে আসেন আরেকটা প্রশ্নতে আমরা আসি।
ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেট অফ জুরু কোম্পানি, না জুরুয়া স্যার আগে কোম্পানি, একটা রিপোর্ট দিতে হবে না আমাদের পারফরম্যান্স রিপোর্ট? এটাই তো পারফরম্যান্স রিপোর্ট আপা। এই যে আমি যে প্রশ্ন, এই যে উত্তরটা লিখলাম, এটাই তো পারফরম্যান্স রিপোর্ট। স্যার এখানে স্ট্যাটিকের কোনো কাজ হবে না, পারফরম্যান্স রিপোর্ট। স্যার আমি গ্যারিসনে একটা বই করছি এরকম, এখানে একই সাথে তিনটায় দিয়ে তারপরে ভ্যারিয়েন্সটা বের করছে আপনার ইয়েতে পারফরম্যান্স রিপোর্টে। করতে পারেন, অসুবিধা কি? এখানে আমি 200 এর জায়গায় আবার 220 করতে পারি, অসুবিধা কি? ওটা দিলে ভালো হবে নাকি না, এভাবে দিলে ভালো? ভালো হবে না, আপনার কাছে চাইনি। ওকে স্যার। Manufacturing overhead cost budget of Jurua company at 70% capacity is shown below. একটা কোম্পানির ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেটটা 70% লেভেলে কি ঘটেছিল তা দেওয়া আছে। And Jurua can produce 25,000 units in a 3-month period or a quarter, which represents 100% capacity. আমরা যদি প্রশ্নটা দেখি তাহলে কোম্পানি 70% ক্যাপাসিটিতে কিছু ইনফরমেশন দেওয়া আছে বিলো নিচের টেবলে। কোম্পানি 25,000 ইউনিট পর্যন্ত প্রডিউস করতে পারে, যা 100% কে রিপ্রেজেন্ট করে, তাহলে আমরা একটু বুঝে নিই যে একটা কোম্পানি 25,000 ইউনিট উৎপাদন করতে পারে 100% ক্যাপাসিটিতে, আর 70% লেভেলে উনি খরচ করলেন, খরচগুলো আমাদেরকে দেন এটা দিয়ে এর পরবর্তীতে কি করতে বলে সেটা আমরা দেখি। এখানে আমরা দেখি 70% ক্যাপাসিটি মানে হচ্ছে 17,500, 70% ক্যাপাসিটি মানে হচ্ছে 17,500 ইউনিট, সেজন্য এটা উপরে দেওয়া আছে এবং নিচের লাইনটা ক্লোজ করা। এই 70% ক্যাপাসিটির জন্য বা 17,500 ইউনিটের জন্য সাপ্লাইস লাগে 1,400 টাকার, পাওয়ার লাগে হচ্ছে 7,000 টাকার, ইন্স্যুরেন্স হচ্ছে 4,200, মেইনটেনেন্স 4,900, ডেপ্রিসিয়েশন 18,000, সুপারভিশন হচ্ছে 57,000। হিয়ার বি ইকুয়াল টু ভেরিয়েবল কস্ট, এফ ইকুয়াল টু ফিক্সড কস্ট। আপনাদের অঙ্কটা সহজ করে দিল, যে বললো যে এই যেগুলোতে ভিবি দেওয়া আছে, এই 4টা আইটেম সাপ্লাইজ, পাওয়ার, ইন্স্যুরেন্স, মেইনটেনেন্স, এগুলো হচ্ছে ভেরিয়েবল কস্ট, আর ফিক্সড কস্ট হচ্ছে ডেপ্রিসিয়েশন এবং সুপারভিশন। সো আমার ফ্লেক্সিবল বাজেট করতে গেলে দুটো আইটেম আলাদা করা দরকার হয়, সেটা আমি জানি। এরপর রিকোয়ারমেন্ট হচ্ছে প্রিপেয়ার ফ্লেক্সিবল বাজেট অ্যাসিউমিং 80% and 90% ক্যাপাসিটি। 90% এবং 80% ক্যাপাসিটিকে স্ট্যান্ডার্ড ধরে আমাকে ফ্লেক্সিবল বাজেট করতে বললো, এটাই হচ্ছে রিকোয়ারমেন্ট। তার মানে শুধু স্যার 80% ক্যাপাসিটি এবং 90% ক্যাপাসিটিতে এটা লেভেল অফ অ্যাক্টিভিটির অনুযায়ী টাকাটা কত আসবে এটাই তো আমি বাজেট করব, তাই তো স্যার? জি 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 জি, একদম এক্স্যাক্টলি এটাই। আপনার 70% ক্যাপাসিটিতে খরচ দেওয়া আছে
80% কত হবে, 90% কত হবে আমাকে করতে হবে। ইনফ্যাক্ট এটা আরো বেশিও হতে পারতো বা কমও হতে পারতো। একটা জিনিস খেয়াল করেন, আমরা একটু আলোচনার জন্য, একই অঙ্ক ডিসেম্বর 2018 একই অঙ্ক 2017 তে আসছে স্যার, ডিসেম্বর 2017 তিনের এ সেম অঙ্ক, আমি তিনের এ একটা কোনো বেশি আসছে আর কি স্যার, মানে 100% ওখানে 100% তো চেয়েছে। এখানে বললো 70%, 80%, 90%, 100% ক্যাপাসিটিতে বাজেট করতে বললো। সেম অঙ্কটা দুইবার আসছে, ঠিক আছে? খুবই ইজি একটা অঙ্ক। আমাকে 70% ক্যাপাসিটিতে খরচ দেওয়া আছে, সেটাকে আমি 80%, 90%, 100% রূপান্তর করব, ঠিক আছে? তো রূপান্তর করতে গেলে একটা জিনিস হচ্ছে আমাদের জানার বিষয়, সেটা হচ্ছে ফিক্সড কস্টে কোনো চেঞ্জ হয় না, আর শুধুমাত্র ভেরিয়েবল কস্টে আমরা চেঞ্জ করব, ঠিক আছে? প্রশ্ন কি আমরা বুঝতে পারলাম তো, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন যদি আমরা বুঝতে পারি। স্ট্যান্ডার্ড কস্ট দেয়া নেই, আছে ফ্লেক্সিবল কস্ট আছে এই যে 70% এর স্ট্যান্ডার্ড কস্ট দেওয়া আছে। এই যে ডেপ্রিসিয়েশন, সাপ্লাইজ, যে ফিক্সড কস্ট, এটাও তো স্ট্যান্ডার্ড কস্ট। যে কোনো লেভেলের জন্য 70%, 80%, 90%, 100%, যত পার্সেন্ট হোক না কেন, ফিক্সড কস্ট ফিক্সড থেকে যাবে, এটাও তো স্ট্যান্ডার্ড। ভেরিয়েবল কস্ট বলছে যে 17,000 ইউনিটের জন্য এই টাকাটা বাজেট, 17,000 এর জন্য এটাই হচ্ছে বাজেট। এই যে উপরে বললো যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট বাজেট অফ জুরুয়া কোম্পানি 70% ক্যাপাসিটি, 70% ক্যাপাসিটিতে একটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে, বাজেটের স্ট্যান্ডার্ড দেওয়া আছে। সো আমি আরেকটা বাজেট করব 80%, আরেকটা বাজেট করব 90%, আরেকটা বাজেট করব 100%। তাহলে কি বোঝা গেল স্যার? মানে এখানে অ্যাকচুয়াল কস্টটা দেয়া নাই। তো অ্যাকচুয়াল কস্ট দেওয়া না থাকলে আমাকে পারফরম্যান্স রিপোর্ট করতে বলে নাই। অ্যাকচুয়াল কস্ট দেওয়া না থাকলে ফ্লেক্সিবল বাজেটের সাথে আমি তুলনা করে যে পারফরম্যান্স রিপোর্ট করব, সেই রিকোয়ারমেন্ট এখানে আর নাই, বা এইটার আর প্রযোজ্যতা এখানে নাই। যেহেতু রিকোয়ারমেন্ট নাই, সেহেতু ওই তথ্যও নাই, ঠিক আছে? তাহলে কি আমরা অঙ্কে যেতে পারি? জি স্যার। স্যার এটা করার পর কি আমাদের একটা মানে কম্পারিজনও করতে হবে স্যার দুটোর মধ্যে? কম্পারিজন কি কার সাথে কার সাথে? মানে ফ্লেক্সিবল বাজেটটা বলতে মানে এখানে আমি তাহলে শুধু 80% এবং 90% বের করলে আমার হবে স্যার? আচ্ছা স্যার, অ্যাকচুয়ালি এখানে কোশ্চেনে তো 80% আর 90% ক্যাপাসিটি চেয়েছে, সো রিকোয়ারমেন্ট যেভাবে চাবো সেভাবে আমরা অ্যানসার করব। কালকে সকালের পর দেখা আমি কোনো চিকিৎসা করবো, চেকটা চিকিৎসা করে চেকটা তুমি চিকিৎসা করে দিলে। আচ্ছা, প্রশ্নটা আমরা একই জায়গায় নিয়ে আসলাম। এখন দেখেন একটু, জরুয়া কোম্পানি ফ্লেক্সিবল বাজেট করতে বললো, আমি 70% রাখছি, 70, 80, 70% রাখলাম হচ্ছে আমার কস্ট ফর্মুলাটা বের করার জন্য। ইভেন 70% না থাকলেও কোনো সমস্যা নাই, শুধু প্রশ্নটা বসাচ্ছি। এখানে একটু খেয়াল করুন, আমি কোনো অঙ্ক করতেছি না। প্রশ্নটা দেখেন, 17,500 হচ্ছে এই ইউনিট। জি স্যার। 17,500 জন্য হচ্ছে 70% ক্যাপাসিটি, 70% ক্যাপাসিটি 17,500। 17,500 জন্য 1400, 7,000, 4,200, 4,900। দেখেন 7,000, 4,200, 4,900, 1400। সাপ্লাইজ, পাওয়ার, ইন্স্যুরেন্স, মেইনটেনেন্স, সাপ্লাইজ, পাওয়ার, ইন্স্যুরেন্স, মেইনটেনেন্স। প্রশ্নে যেভাবে দেওয়া আছে ঠিক একই রকম ভাবে লিখলাম। ফ্যাক্টরি ভেরিয়েবল ওভারহেডটা উপরে থাকবে, ফিক্সডটা নিচে থাকবে। আমি কস্ট ফর্মুলাটা বা স্ট্যান্ডার্ড কস্ট আমি বের করতেছি। কিভাবে বের করব? 1400 টাকা খরচ 17,500 জন্য, তো 1400 ভাগ 17,500, তাইলে হবে হচ্ছে 0.08। এখানে হবে 0.4, এখানে হবে 0.24, এখানে হবে 0.28। একই রকম ভাবে 17,500 এই কস্ট গুলোকে 17,500 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে পার ইউনিটের কস্ট। এটাকে আমি কস্ট ফর্মুলা বলতে পারি, স্ট্যান্ডার্ড কস্ট বলতে পারি, অথবা পার ইউনিট কস্ট বলতে পারি। যে এক ইউনিটের জন্য, এক ইউনিট তৈরি করতে গেলে ভেরিয়েবল কস্ট দরকার হয় এই টাকাগুলো। এখানকার যোগফল কত? 1 টাকা।
0.80, 0.4, 0.24, 0.28 সবগুলো যোগফল হচ্ছে 1 টাকা। ঠিক আছে? তাহলে এই 17,000 বেসিসে আমরা স্ট্যান্ডার্ডটা তৈরি করে নিলাম। এরপর দেখেন 20,000 এর জন্য আমরা করব 20,000 এর জন্য করব কিভাবে 20,000 গুণ 0.08। ঠিক আছে? তারপর 20,000 গুণ 0.40, 20,000 গুণ 0.24। ঠিক একই রকম ভাবে এই মেইনটেনেন্সটাও। তাহলে আমাদের এই ভেরিয়েবল কস্টটা আমরা পেয়ে গেলাম। ভেরিয়েবল কস্ট কিসের জন্য? 80% লেভেলের জন্য। 80% লেভেলের জন্য কোয়ান্টিটি কত? 20,000। এটা কোথা থেকে পেলাম বলুন তো? স্যার এটা হচ্ছে আমাদের 25,000 এর 80% করে, মানে 17,000 70% যদি হয় তাহলে আমি 17 এটা 80% হবে 20,000। হ্যাঁ, এটা একটা ঐকিক নিয়মের অঙ্ক করে নিব। 17,500 ভাগ 0.7, তাই না? 0.7 গুণ 0.8। ঠিক আছে এটা? স্যার আমরা 25,000 ইউনিটের 80% নিলে হবে না? হ্যাঁ, একুরেট। 25,000 তো স্যার দেওয়া আছে স্যার এখানে। দেওয়া আছে, সরি এটা দেওয়ার দরকার নেই। আমরা আমি এটা খেয়াল ছিল না। এইভাবে করতে পারেন, এভাবে করলে সেম রেজাল্ট আসবে। অথবা 25,000 গুণ কত পার্সেন্ট? 80%। স্যার যদি 25,000 দেয়া না থাকে তাহলে স্যার 17,000 দিয়ে আমরা হ্যাঁ 0.70 into 0.8। জি ওকে, গট ইট স্যার। আমি যেটা করলাম এখানেও সেম রেজাল্ট আসবে। উপরে যেটা করলাম আমি খেয়াল করিনি, যে 25,000 তো দেওয়া আছে সেটা আমি খেয়াল করিনি। into 0.8 কারেক্ট কি আসবে? জি স্যার, সেম রেজাল্ট। আচ্ছা, সেম রেজাল্ট আসবে। এটা 80% মানে হচ্ছে 20,000, 90% হচ্ছে 25,000। কারণ আমার ইউনিট বের করতে হবে, কারণ আমার এই কস্ট ফর্মুলাটা হচ্ছে ইউনিট বেসিসে। কস্ট ফর্মুলাটা হচ্ছে ইউনিটের বেসিসে, যার জন্য আমাকে এটা বের করে নিতে হলো। এবং একটা খুব সহজ জিনিস দেখেন, 17,500 হচ্ছে 17,500 ইউনিট। 20,000 এর জন্য 20,000 টাকা, 22,000 জন্য 500 এর জন্য 22,500 টাকা। অঙ্কটাও খুব সহজ করে দেওয়া, ক্যালকুলেশন গুলো খুব সহজ। আচ্ছা, 80% এভাবে দেওয়া আছে। এরপর দেখেন ফিক্সড এর ক্ষেত্রে আমার কোথাও কোনো চেঞ্জ নেই। 18,000, 57,000, 18,000, 57,000 কোথাও কোনো চেঞ্জ নাই। এখন ফ্লেক্সিবল বাজেটের টোটাল কস্ট হবে কি? ভেরিয়েবল কস্ট যোগ ফিক্সড কস্ট। এটা হচ্ছে পার্ট এ, এটা হচ্ছে পার্ট বি। এ এবং বি যোগ করলে হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্ট হচ্ছে 92, 95, 97,500। এখানে দেখেন এই অঙ্কের জন্য এই রিকোয়ারমেন্ট দরকার নাই। আমি এখন এটা হাইড করে দিই। ঠিক আছে? 70% এর রিকোয়ারমেন্ট ছিল না। আমি যখন অঙ্ক করতেছিলাম আমার অঙ্কের সুবিধার্থে আমি নিয়ে আসছি। এখন এটাকে আমি মুছে দিলাম। আপনারা অঙ্ক করতে গেলে এভাবেই করবেন, কারণ ক্যালকুলেশনটা অন্য জায়গায় করে নেবেন। ক্যালকুলেশনটা অন্য জায়গায় রাফ করে নিয়ে দেন এখানে বসাবেন। পার ইউনিট কস্টটা এখানে ক্যালকুলেশনটা করে নিয়ে বসাবেন, দেন গুণ করলে 80%, 90% লেভেলে করলে দেন অঙ্কটা শেষ। স্যার এখন বুঝতে পারছি তো আমরা সবাই, না? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আসি হচ্ছে আমাদের ম্যাথড একটু দেখাবেন স্যার, ম্যাথড সলিউশন দিতে স্ক্রিনশট দিতে। আবারও আসবো কারণ আমাদের আরো একটা রিকোয়ারমেন্ট রয়ে গেছে। আমি তখন বলতে চাইছিলাম কি স্যার, এখানে তাহলে আমার ফেভারেবল এবং আনফেভারেবল কথাগুলো আর আসবে না? না, আমি যখন শুধুমাত্র ফ্লেক্সিবল বাজেট করব সেখানে কয়েকটা রেঞ্জ বা কয়েকটা পার্সেন্টেজ দেওয়া থাকবে, সেই অনুসারে আমি ফ্লেক্সিবল বাজেট করার জায়গাই নেই। এখানে কম্পেয়ার করার সুযোগই নাই। অ্যাকচুয়াল কস্ট থাকলে আমাকে দেন তখন রিকোয়ারমেন্ট বলে দিত। এখানে কিন্তু পরবর্তী রিকোয়ারমেন্ট থাকতো যে আপনি পারফরম্যান্স রিপোর্ট করবেন এবং ভেরিয়েন্স বের করবেন। পারফরম্যান্স রিপোর্ট বের করবেন আচ্ছা, তার মানে শুধুমাত্র পারফরম্যান্স রিপোর্ট বের করতে বললেই আমি ফেভারেবল আর আনফেভারেবল করব। ওকে, আসবে তখন আসবে। জি, আচ্ছা, এরপরের অঙ্ক আমাদের প্রশ্ন তো পড়াই আছে। আবার একটু প্রশ্নটা দেখি। ফিগারেও কোথাও কোনো চেঞ্জ নাই। 70% লেভেলে এই
এই এই এই রেজাল্ট হয়। এখানে প্রশ্নের মধ্যে একটা জিনিস শুধু গ্যাপ আছে। আগের প্রশ্নটাতে দেখেন এখানে 17,000 ইউনিটটা বলে দেওয়া ছিল, ঠিক আছে? 17,000 ইউনিট বলে দেওয়া ছিল, এখানে বলে দেওয়া নাই। না থাকলেও একই কথা। আমি জানি যে আমার 25,000 ইউনিট হচ্ছে 100%, 25,000 ইউনিট হচ্ছে 100% ক্যাপাসিটির জন্য হচ্ছে কোম্পানি 25,000 ইউনিট। তাহলে 70% যেহেতু এই বাজেটটা 75,000 এর জন্য, সেহেতু আমাকে ধরে নিতে হবে যে এটা 17,500 হচ্ছে 70% এর জন্য, ঠিক আছে? আর এরপরে বললো যে আপনি 70%, 80%, 90%, 100% একটা বাজেট তৈরি করবেন, ঠিক আছে? তাহলে 70% আমার তো আগে বাজেট ছিলই, আনহাইড করে নিলাম এটা। এখন আমার আরেকটা জিনিস করা নাই, সেটা হচ্ছে 100%। 100% কি আমরা করব, না আমাদের না করলেও চলবে? বলেন। না করলেও হয় স্যার পারবো স্যার, না করলেও চলবে, পারবো, লাগবে না স্যার, একই কথা তো। করলে ভালো হতো। এই যে করলে আপনি করেন, আমার অঙ্কটাকে আপনি কন্ট্রিবিউশন করবেন। এটা হচ্ছে 100% হচ্ছে 25,000 ইউনিট। এই যে অ্যামাউন্ট বলে বসাইলে হবে, ফিক্সড 1000 হবে 25,000। হ্যাঁ, ফিক্সড কস্ট তো একই থাকবে আপনার 75,000, বাকিগুলো শুধু চেঞ্জ হবে। ওটার হবে 25,000 অল টুগেদার। এটা তো 2500 হয়ে গেল মানে। একটা শূন্য হবে ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে দেবেন। আমি লিখতে ভুল করতেছি ভাই। ঠিক আছে, আমার অঙ্ক করা শেষ। জি স্যার। এখান দিয়ে তো বেরা মানি তার এখান দিয়ে ছিল অফিসে তোলা পাইনি, এখানে আমি আজকে শিখেছিলাম আমি এখানে কোনো সাবিটেন সব থাকে। দেখেন তো হয়ে গেছে না? 25,000 এর জন্য 25,000 টাকা, নিচেরটা তো সেম, এখানে 1 টাকা বেশি চলে আসছে। ঠিক আছে, 80, 70, 80, 90, 100% এর জন্য আমাদের খরচ কত হওয়া উচিত, ওইটা ফ্লেক্সিবল বাজেটটা আমরা বের করে দিলাম। পারবো তো? জি স্যার। আচ্ছা, এখন বলেন, ফ্লেক্সিবল বাজেট কিন্তু শেষ। আমাদের মাস্টার বাজেট করলাম, ক্যাশ বাজেট করলাম, ফ্লেক্সিবল বাজেটও করলাম, বাজেট রিলেটেড অলমোস্ট সবগুলো রিকোয়ারমেন্ট আমাদের হয়ে গেল। এখন আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা বলেন। কোথাও আমাদের ডিসকাশনের কোথাও কোনো জায়গা আছে কিনা বলেন। আচ্ছা, একজন একটা প্রশ্ন করছিলেন যে ওই যে গ্যারিসনের বই থেকে একটা অঙ্ক আসছিল না, কেউ একজন একটা প্রশ্ন, কারো একটা প্রশ্ন ছিল ওই দিন। আমরা গ্যারিসনের বইটা দেখাই দিলাম যে ওই বই থেকে এই প্রশ্নটা আসছিল। আছেন উনি? গ্যারিসনের পেজ নাম্বার কত স্যার? এক্স্যাক্টলি তো এই মুহূর্তে বলতে পারবো না স্যার। বাজেটের অঙ্কটা আমরা নেক্সট ক্লাসে কি অঙ্ক করব? নেক্সট ক্লাসে আমাদের কি ছিল, আমরা স্ট্যান্ডার্ড কস্টিং করব। গ্যারিসনের এইটা ছিল 825, আর একটা রিকোয়ারমেন্ট ছিল, কারো একটা প্রশ্ন ছিল মনে হয়। যাবো ওই অঙ্কে? আমাদের ফ্লেক্সিবল বাজেট আর লাগবে না। ফ্লেক্সিবল আমরা 3-4টা অঙ্ক দেখলাম তো, আর লাগবে না। স্যার, যদি সেমি ভেরিয়েবল থাকে পার ইউনিট কোনটা হবে? সেমি ভেরিয়েবল থাকলে ভেরিয়েবল ফিক্সড আলাদা করে নিতে হবে। ভেরিয়েবলটা ভেরিয়েবলের জায়গায় বসাবেন, ফিক্সডের জায়গায় বসাবেন। পার ইউনিট, এখানে যখন আমরা কস্ট ফর্মুলা বের করি, এই কস্ট ফর্মুলা শুধুমাত্র ভেরিয়েবল কস্টের জন্য না, সেমি ভেরিয়েবলের কোনো কস্ট ফর্মুলা থাকে না, ঠিক আছে? এবং ফিক্সড কস্টেরও কোনো কস্ট ফর্মুলা থাকে না। এখানে যদি আমরা ফিক্সড কস্টের কস্ট ফর্মুলা বলি, এটাই ঠিক, আগে যা লেখা ছিল তাই। এখানে কোনো কস্ট ফর্মুলা ফিক্সড কস্টের নাই। আর যেহেতু সেমি ভেরিয়েবল থাকলে আমরা দুটো ইউনিট আলাদা করে নিব। এটা কোন সালের একটা অঙ্ক ছিল? একটা আমাদের রিকোয়ারমেন্ট ছিল একটা অঙ্ক,
স্যার স্টেপ কস্ট বা সেমি ভেরিয়েবল কস্ট দিয়ে যদি ফ্লেক্সিবল বাজেটের কোনো অঙ্ক স্যার একটা দেখানো যেত একটু ভালো হয় না? এরকম তো আসে নাই, এরকম আসলে তো দেখাইতে পারতাম। এই সেমি ভেরিয়েবল দিয়ে সাধারণত আসে না, কারণ সেমি ভেরিয়েবল দিলে আবার আপনাকে হাই লো মেথড করে সেমি ভেরিয়েবল কস্টটা আলাদা করে নিতে হবে, আপনি একটা ঝামেলায় পড়বেন। সেই জন্যই এই ধরনের রিকোয়ারমেন্ট সাধারণত দেয় না। জুন 19 রিকোয়ারমেন্ট মনে হয় সি। এটা খুঁজে পাচ্ছি না। যিনি প্রশ্ন করলেন ইনি মনে হয় নাই আজকে, না? বাজেটের অঙ্কটা যে ডিসেম্বর 2018 যে আপনি প্রশ্ন করছিলেন, কথা বলেন তো, আবার বলেন তো। ডিসেম্বর 2018 গ্যারিসনের একটা অঙ্ক আসছিল, ওই যে লাস্টের দিকে আপনি উত্থাপন করছিলেন যে একদম শেষ মুহূর্তে, আমরা যেটা করতে পারিনি। সরি স্যার, তুমি ডিস্টার্ব করছ আপনাকে? না না, এটা বলেন না, তাহলে আমরা আজকে ডিসকাশনটা শেষ করতে পারি। কত নাম্বার ছিল? এটাই মনে হয় কোশ্চেন নাম্বার 7 এর সি। এইটাই তো, এই যে দেখা যাচ্ছে। জি স্যার। জি, আমরা তাহলে এটা কি করতে পারি? স্যার আপনি যে হর্ন গ্রেনে বলেছিলেন ওটার সাথে এটার মিল ওরকমটা নাই। এটা তাহলে হয়তো কোনো একটা ইয়ের এডিশন, আগের এডিশনের অঙ্ক ছিল আর কি, মিল থাকার কথা। আমরা তো দেখলাম যে মিল ছিল। 34 এর কিছুটা মিল আছে। আচ্ছা, মিল থাকুক না থাকুক আমরা দেখি। মিল ছিল মানে মিল এটার সাথে রিলেটেডই ছিল। সেখানে 3টা রিকোয়ারমেন্ট ছিল, একটা রিকোয়ারমেন্ট দিয়ে প্রশ্ন আসছে। আচ্ছা, আমরা তাহলে একটু পড়ি। হ্যাঁ, হর্নগেনের কথাগুলো কিন্তু একটু কঠিন। আর গ্যারিসনের যখন প্রশ্ন আসে, আপনি প্রশ্ন আসার সাথে সাথে কিন্তু মার্ক করে নিজেই উত্তর বের করে ফেলতে পারবেন, কিন্তু গ্যারিসনের অঙ্ক, গ্যারিসনের মানে ভাষাটা একটু বুঝতে কষ্ট হয়। আচ্ছা, আমরা একটু প্রশ্নটা পড়ি, আমাদের হাতে আরো সময় আছে, আমাদের হাতে এই অঙ্কটা করার মতো সময় আছে। GBS is a retail store selling video games. একটা কোম্পানি ভিডিও গেমস সেল করে। এই ইনফরমেশনটা আমার কোনো কাজে আসবে না। সেলস আর ইউনিফর্ম ফর মোস্ট অফ দ্য ইয়ার, সারা বছর ধরে একই রকম ভাবে সেলস হয়, তাও আমার কোনো কাজে আসবে না। বাট পিক আপ ইন জুন অ্যান্ড ডিসেম্বর, জুন এবং ডিসেম্বর মাসে সেলসটা পিকে থাকে, তাও আমার দরকার নেই জানার। বোথ বিকজ নিউ রিলিজেস কাম আউট অ্যান্ড, এই যে বোথ কোনটা বললো, বোথ দিয়ে কি বুঝে এলো? একটা হচ্ছে ভিডিও গেমস, আর একটা কি ছিল? সার্ভিস ডিপার্টমেন্টের যে রেভিনিউটা স্যার, ওই যে এখানে কিন্তু প্রশ্নে আরেকটা ইউনিফর্ম, এখানে বোথ বলতে বোঝালো স্যার জুন ডিসেম্বর। হ্যাঁ, এখানে প্রশ্নে গ্যাপ আছে। মাসের কথা বলেছেন, মাসের কথা না, আমরা বের করি 1 মিনিট। গ্যারিসনের বইতে আসছে না? না না স্যার, হর্ন গ্রেনের 6.34 এটা হর্ন গ্রেনের বই থেকে আসছে। জি জি জি, বের করতেছি 634 না?6.34 তো না মনে হয়। তার ওখানে বোধ বলতে একটা হচ্ছে ইউনিফর্ম আর একটা হচ্ছে আপনার ভিডিও গেম। মানে জুন ডিসেম্বর বলতে স্যার বলতেছে যে জুন এবং ডিসেম্বর বোথ, কারণ স্যার জুনে বলা হচ্ছে যে নতুন গেম রিলিজ হয়, আর ডিসেম্বরে বলা হচ্ছে যে উইন্টার এবং সামার হলিডেজকে সামনে রেখে এখানে একটা পিকে যাচ্ছে। আচ্ছা, আমরা দেখি বোথ দ্য মান্থ হতে পারে না, এখানে বোথ রিলিজেস বলছে তো এই জন্য একটু কনফিউশন হলো আমার। এপ্রিল মে জুন, আমরা
আমরা ওই দিন দেখছিলাম তো, এটা কত নাম্বার বললাম, 6 এর কত ছিল? আচ্ছা, কান্নাকাটি করতেছে মনে না? এটা হচ্ছে সুজুকি, এটাও আমাদের প্রশ্নে ইয়েতে আসছিল, পরীক্ষায় আসছিল। এটা না 627 দেখেন তো। আর আমার বইতে 634 এ দেয়া আছে আর কি, আমি এটা আচ্ছা, আমার মনে হচ্ছে এখানে এটা জিপিএস expected sales revenue, expected service revenue, total revenue, expected sales revenue, expected service revenue, total revenue 21,400। ঠিক আছে, তো এই যে ফিগার সব মিলে যাচ্ছে তো, 21,400, 5,000, 26,400, 21,400, 5,000, 26,400। প্রশ্নটা পড়ি দেখেন। Games Guy is a retail store selling video games. Sales are uniform for most of the year, but pick up in June and December, both because new releases come out and because games are purchased in anticipation of summer and winter holidays. Games Guys sells and repairs game systems. The forecast sales and service revenue for second quarter 2012 is as follows. Who মিলে যায় তো এটা? উভো একই অঙ্ক, 6-27, গেরিসনের 6-27 নম্বর অঙ্ক। আপনার এই বইটা কত এডিশন? দেখি বলি। হ্যাঁ, এটা হচ্ছে 14th এডিশন। এটা কি আছে আপনাদের কাছে? বইটা কি আছে? আচ্ছা, যেটা আছে ওটার সাথে মিল নাই স্যার। এটা কি সফট, এটার সফট কপি আছে কিনা? 14th এডিশনের সফট কপি? জি স্যার, সব 14th এডিশন না আমাদের কাছে, এটা হচ্ছে স্যার সফট কপি কোনটার আছে? গ্যারিসনের আছে। না, এটার সফট কপি না থাকলে আমি পাঠিয়ে দিতে পারি। স্যার এটা 16th এডিশন। আপনারটা কোনটা, কত স্যার? আমারটা 16তম। এটা হচ্ছে 14th। স্যার আমার কাছে নেই স্যার। আমাকে 16তম আছে। ও আপনাদের কাছে না, এটা তাহলে আমি পাঠিয়ে দিব, অসুবিধা নেই। ঠিক আছে, জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার, পাঠিয়ে দেব। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এবার প্রশ্নটা একটু পড়ি। উপরের যে প্রশ্নের রিকোয়ারমেন্ট, উপরে যে কথাগুলো বললো ওগুলো আসলে আমাদের খুব একটা বেশি কাজে আসবে না। শুধু এই দুটো ডিপার্টমেন্ট আছে, এখান থেকেই আমাদের পড়লে চলবে। সেলস এন্ড সার্ভিস ডিপার্টমেন্ট, রেভিনিউ বাজেট, এখানে দুটো ডিপার্টমেন্ট। একটা হচ্ছে এই এক্সপেক্টেড সেলস রেভিনিউ, এক্সপেক্টেড সার্ভিস রেভিনিউ, তার দুটো ডিভিশন। একটাতে হচ্ছে সেলস করে থাকে, আর একটা থেকে সার্ভিস দেয়। সার্ভিস থেকেও রেভিনিউ আসে, সেলস থেকেও রেভিনিউ আসে। আমাদের বইতে সেই জন্য এই দুটো কিন্তু আলাদা আলাদা ঘর করা ছিল, কিন্তু প্রশ্ন যখন আমি দেখলাম কি সব একসাথে হয়ে গেল কেন, এরকম টেবল থাকলে কিন্তু টেবলটা করে দিলে বেটার, তাইলে আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার থাকে আর কেউ কনফিউজড হয় না। আচ্ছা, এটা হচ্ছে সেলস রেভিনিউ, সরি প্রথম কোয়ার্টারটা হচ্ছে প্রথম যে কলামটা, এটা হচ্ছে সেলস রেভিনিউ, এটা হচ্ছে সার্ভিস রেভিনিউ, দেন টোটাল রেভিনিউ। এটাই হচ্ছে আমাদের প্রশ্ন, এখান থেকে আমরা স্টার্ট করতে পারি। এখানে অনেকগুলো কাহিনী বলা আছে। অলমোস্ট অল দ্য সার্ভিস রেভিনিউ ইজ পেইড ফর বাই ব্যাংক ক্রেডিট কার্ড। আবার একটু পড়ি। অলমোস্ট অল দ্য সার্ভিস রেভিনিউ ইজ পেইড ফর বাই ব্যাংক ক্রেডিট কার্ড। আমি যে সার্ভিসটা দিয়ে থাকি, এখান থেকে যে রেভিনিউটা আসে 1,000, 1,400, 2,600 টাকা, এই টাকাটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি পেয়ে থাকি। আমার ক্লায়েন্টরা আমাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে থাকে। সো জিবিএস বাজেট
budgets this as 100% bank credit card revenue. Okay. সো এখানে বলে দিচ্ছে যে কি জিবিএস যে বাজেটটা করলো সে বাজেট এখানে 100% এই রেভিনিউটা ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে কালেকশন হয়েছে। সো আমার আর চিন্তার কোনো কারণ নাই। দ্য ব্যাংক ক্রেডিট কার্ডস চার্জ an average fee of 3% of total. আবার একটু বুঝি এই পুরো লাইনটা একসাথে। নাম্বার 1, সার্ভিস রেভিনিউটা কালেকশন হয় ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে, মানে ক্লায়েন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে এবং 100% কি এর মাধ্যমে হয়, ক্যাশে কোনো ট্রানজাকশন হয় না। এবং দ্য ব্যাংক ক্রেডিট কার্ড এর জন্য চার্জ করে থাকে 3%। আমি যদি 100 টাকা ক্রেডিট কার্ডের মাধ্যমে পাই সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টে বেসিক্যালি ঢুকে হচ্ছে 97 টাকা, 3% চার্জ ব্যাংক কেটে নেয়। আচ্ছা, এই এতটুকু পর্যন্ত কিন্তু সার্ভিস রেভিনিউর ব্যাপারে আমরা যা করলাম শেষ। এরপর আসেন, হাফ অফ দ্য সেলস রেভিনিউ ইজ অলসো পেইড ফর বাই ব্যাংক ক্রেডিট কার্ড। আচ্ছা, আমি যে সেলস করে থাকি, সেলস রেভিনিউর যে বাজেট করা হয়েছে আমার, তার অর্ধেক ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি পাই। ফর হুইচ দ্য ফি ইজ অলসো 3%, একই রকম। তাহলে আমি দুটো তথ্য পেলাম। আমার দুটো সেলস বাজেট, একটা হচ্ছে সেলস বাজেট আর একটা হচ্ছে রেভিনিউ, সার্ভিসের জন্য রেভিনিউ আসে, দুই দিক থেকে রেভিনিউ আসে, সেলস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউটা আমরা জানি 100%, যে মাস 100% আমরা পেয়ে যাই, সার্ভিসের টাকাটা শুধু 3% খরচ কাটা যাবে। আর যা সেলস করি, ভিডিও গেম সেলস করি, এখানে দুটো কাজ, একটা হচ্ছে ভিডিও গেম সেলস করা আর একটা হচ্ছে ভিডিও গেম আফটার সেলস সার্ভিস। ভিডিও গেম সেলসের সময় অর্ধেক 50% ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্লায়েন্ট পরিশোধ করে, তার মানে 50% শোধ করলে সেখানেও 3% খরচ কাটা যাবে। তাহলে আর বাকি রয়ে যাবে হচ্ছে 10%। About 10% of the sales are paid in cash. তাহলে এখানে হচ্ছে গন্ডগোল। সেলস রেভিনিউ মানে ভিডিও গেম সেলসের যে রেভিনিউ তার 10% ক্যাশে পাই, তাহলে বাকি থাকে হচ্ছে কত? আমার 100% যদি 100% যদি সেলস হয় না, হ্যাঁ, এই 10% হচ্ছে ক্যাশ আর বাকি থাকে হচ্ছে বাকি 50% থাকে। 50% কিন্তু আগে আমি অর্ধেক করে ফেলছি, সেটা ক্রেডিট কার্ডের মাধ্যমে পাই, আরো বাকি থাকে কত? 40%। আচ্ছা, although the store tries to give store credit only to the best customers, it still averages 2% of uncollectible accounts. এখানে স্টোরের একটা পলিসি আছে যে ভালো ক্লায়েন্টকে 2% সে দিবে, ছাড় দিবে। although the store tries to give store credit only, আচ্ছা, ক্রেডিট সে দিবে এবং এই ক্রেডিট দেওয়ার পর টাকাটা কালেকশন হয়ে যায়, কিন্তু তারপরে দেখা যায় যে 2% আনকালেক্টেবল থেকে যায়। আচ্ছা, 90% of store accounts are paid in the month of following purchase. এখানে গিয়ে গন্ডগোল। আপনাদের এর উপরে এই এতটুকু পর্যন্ত কোথাও কোনো গন্ডগোল নাই। এই 40% এর ভিতরে গন্ডগোল। এই 40% স্টোর ক্রেডিট দেয়, স্টোর ক্রেডিট ফ্যাসিলিটি দিয়ে থাকে। স্টোর ক্রেডিট ফ্যাসিলিটি মানে হচ্ছে কি, আমি যে স্টোরের মাধ্যমে সেল করে থাকি তারাই একটা ফ্যাসিলিটি দেয় ক্লায়েন্টদেরকে বাকিতে বিক্রি করার জন্য। ক্লায়েন্টরা বাকিতে কিনে নিয়ে যান, কিনে নিয়ে গেলে দেখা যে যা আমি বাকিতে বিক্রি করি তার 90% ফলোইং দ্য মান্থে হয়, তার 90% ফলোইং দ্য মান্থে হয়। এটা আরেকটা পয়েন্ট। আচ্ছা, তাহলে আমরা বুঝিনি যে 40%-এর 90% আমি কিন্তু পেয়ে যাই ফলোইং দ্য মান্থে। এটা কত? 40% ইন্টু 0.9, 36%। 36% আমি কিন্তু ফলোইং দ্য মান্থে পেয়ে যাই। কখন পাই? ফলোইং দ্য মান্থে পেয়ে যাই, পরের মাসে। হ্যাঁ, যেই মাসে সেলস করি তার পরের মাসে। and 8% are paid 2 months after purchase, মানে এই যে এখানে মানে 40% এর 8% আমি পাই হচ্ছে দ্বিতীয় মাসে, মানে তৃতীয় মাসে পাই। এই 40% যেটা রয়ে গেল, 40% যেটা রয়ে গেল তার এই কত পার্সেন্ট?
8% স্যার 8% হয় কত? 40% ইনটু 8% হয় 3.2 হচ্ছে 2 মান্থ। 2 মান্থ লেটার। এটাই হচ্ছে প্রশ্ন। আমরা যে কালেকশন শিডিউল করতাম না, সেখানেই এই কারিশমাগুলো দেখাতে হবে। আর বাকি যেটা থাকে সেটা আনকালেক্টেবল, কিছু করার নেই। সেটা সম্পর্কে আর আমার কাছে কোনো তথ্য নাই। Calculate cash budget cash that GBS expects to collect in May and June 2018. Show calculation for each month. Assume expected sales revenue. March's sales revenue হচ্ছে কত? 3,500। এই তথ্যটা কাজে লাগবে, কারণ এটা পরবর্তীতে এটার একটা ইমপ্লিকেশনস আছে। মার্চের 8% যাবে স্যার। 8% 90% 8% যাবে। 8% যাবে স্যার মার্চেরটা। না, মার্চেরটা ফলোইং দ্য মান্থে 36% আছে না, এবং তারপরের মাসে গিয়ে না 2 আমরা স্যার কোন কোন মাসে করছি? মার্চে স্যার এপ্রিলে পাবো 90% আর 8% পাবো মেতে। সেটা স্যার আমরা মে মার্চ এপ্রিল মেতে পাবো স্যার। কোন মাসে করছি তার আরেকবার একটু দেখে নি কোন মাসে করছি। আমরা করছি হলো ফার্স্ট সেকেন্ড কোয়ার্টার এপ্রিল মে জুন। এপ্রিল মে জুন, তাহলে মার্চে 90% আসবে, এপ্রিলে 90 আর মেতে আসবে 8% আসবে। 8% জুনে আসবে না? 2 months after? এপ্রিল না মেতে আসবে তো। আফটার 2 months বলতেছেন আসলে, এটা তো 2 মাস হলে তো আপনার জুনে হওয়ার কথা না। ফলোইং মান্থ এবং পরের মাস। ফলোইং মান্থ হচ্ছে আপনার এপ্রিল এবং তারপরের মাস হচ্ছে আপনার মানে মেতে। আর কি হ্যাং হয়ে গেছে নাকি? আর কোথায় গেল? ও স্যার মনে হয় হ্যাঁ সাইন আউট হয়ে গেছে কোনো কারণে। আমি কানেকশন থেকে বের হয়ে গেছিলাম। জি স্যার, বুঝতে পারছিলাম। ওয়েলকাম ব্যাক স্যার। এখানে মনে হয় ইন্টারনেটে কোথাও সমস্যা হচ্ছিল, আমাকে হঠাৎ করে দেখি আমি আর নাই কানেকশনে। আচ্ছা, এই এখন বলেন আপনাদের প্রশ্ন কোথায়, আমি বলি। প্রশ্নটা ভালোভাবে বুঝলে স্যার অঙ্কটা করা যায়। প্রশ্নটা আমি আবার বোঝাচ্ছি, বুঝাই আপনার অঙ্কের একটা সলিউশনও দেখাবো। এটা হচ্ছে এই যে সেলস সার্ভিস রেভিনিউ গুলো হচ্ছে যেই মাসের সেলস সেই মাসের কালেকশন শেষ, এটার ঘটনা শেষ এখানে। ঠিক আছে? জি স্যার, সার্ভিস রেভিনিউটা আগেই ক্যালকুলেট করে ফেলেছিলাম। 1358 এবং 2522। হ্যাঁ, এখানে 1358 কেমনে হবে? 1000 থেকে 3% বাদ যাবে না, 1000 থেকে 3% বাদ যাবে, 30 টাকা বাদ যাবে মনে হয় 3%। জি, তাহলে 970 হয়। প্রথমে হয় 970, 1400, পরের বারে হবে 1358, তারপরে হবে 2600 হলে এটা হবে হচ্ছে 2522 টাকা। 2522 টাকা এই ফিগার গুলোতে 1000 এর জায়গায় হবে 970, এখানে হবে 1300 কত বললেন 58, এখানে হবে 2500। মানে 3% করে মাইনাস চলে যাবে সার্ভিস বাদ দিয়ে শুধু আমরা যেভাবে অঙ্ক করতাম সেখানে আমরা বসাই দিব। এরপর আসেন এই 2500 টাকা আমরা শুধু সলিউশনটা একটু নজর দিয়ে দেখি, তাইলে বাসায় আপনারা করতে পারবেন। কারণ এই মুহূর্তে আর আমরা কত সময় পাবো না সলিউশনটা করার। স্যার হর্নগ্রেনের কি সলিউশন আছে আপনার কাছে? হর্নগ্রেনের এটার সলিউশনটা আমার কাছে নাই। হর্নগ্রেনের সলিউশন আমি খুঁজে পাইনি। অন্য এডিশনে আছে? কোনো এডিশনই নাই আমার কাছে। আপনারা একটু খুঁজে দেখেন, ইন্টারনেটে যদি খুঁজে পাওয়া যায় আমার সাথে একটু শেয়ার করেন। আমিও খুঁজতেছি। আমরা কত নাম্বার কোন অঙ্কটা করতেছিলাম? এটা হচ্ছে ডিসেম্বর 18।
ছোট্ট একটা অঙ্ক। দেখেন আপনি সার্ভিস রেভিনিউ 1358 আর 2522 এপ্রিলের আমরা করব না, কারণ এপ্রিলে করতে বলে নাই আমাদেরকে। প্রশ্নের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে মে এবং জুনের ক্যাশ কালেকশনটা বের করতে। আমাদের প্রশ্ন ছিল হচ্ছে মে এবং জুনের ক্যাশ কালেকশন বের করতে, ওই জন্য আমরা এটা করিনি। আমাদের রিকোয়ারমেন্ট ছিল মে এবং জুন, মে জুনের কালেকশন স্টেটমেন্ট করতে বলে, ওই জন্য মে জুনের করলাম। তাহলে মে জুনের 1400 থেকে 3% বাদ দিয়ে হচ্ছে 1358, 2500 ইয়া থেকে 2600 থেকে 3% বাদ দিয়ে হলো এটা। আচ্ছা, সেলস রেভিনিউ থেকে কখন আসে? ক্যাশ সেলস, প্রথম রিকোয়ারমেন্ট ছিল ক্যাশ সেলস। ক্যাশ সেলস ছিল কত পার্সেন্ট? আমাদের ক্যাশ সেলস ছিল কত? 10%। যা সেলস হয় তার 10% ক্যাশ সেলস। সার্ভিস রেভিনিউ ছিল কত? 6200 সম্ভবত। 6000 মেতে ছিল 6200, জুনে হচ্ছে 9700। 6200 10% হচ্ছে 620 টাকা, আর 9700 10% হচ্ছে 970 টাকা। প্রথম 10% শেষ। এরপর ক্রেডিট কার্ডের মাধ্যমে কালেকশন হয়ে হচ্ছে 6200, যা সেলস তার 50%, এবং তার থেকে আমরা ইন্টারেস্ট ইয়েটা বাদ দিব, 3%টা বাদ দিব। 3%টা বাদ দিলে হয় 3007 টাকা, আর এখানে হয় 4705 টাকা। ঠিক আছে, এই এতটুকু পর্যন্ত বুঝলাম তো নাকি? আর উপরেরটা ওই যে 05 লেখছেন 5% শো করতেছে, এটা জিরোটা কেটে দেওয়া লাগবে মেবি স্যার। 05 না, এটা হচ্ছে 50% মানে হচ্ছে, ও সরি, হ্যাঁ 0.5 হবে। হ্যাঁ, প্রশ্ন বলছিল ইয়াতে বলছিল। ঠিক আছে, আপনার ইয়েটা ঠিক, এখানে ঠিক আছে, নিচে ঠিক আছে, ওই উপরেরটাতে লিখতে ভুল, ইয়াতে টাইপিং মিস্টেক আছে। মানে 6200 50%, তার 97% হচ্ছে আমি ক্যাশ ইয়েতে পেয়ে যাবো, ক্রেডিট কার্ড থেকে পেয়ে যাবো। আচ্ছা, আমরা মার্চের টাকা এপ্রিলে পাওয়ার কথা, মেতে পাওয়ার কথা। এপ্রিলে পাওয়ার কথা হচ্ছে, আমরা যে ক্যালকুলেশন করলাম, একটা জিনিস খেয়াল করে দেখেন, মার্চের টাকাটা এই 40%-এর, এই 40%-এর 90% এপ্রিলে পাবে, আর জুনে পাবে হচ্ছে, মেতে পাবে, এপ্রিল এবং মে। মার্চের টাকাটা মার্চে পাবে, এপ্রিলে পাবে, মেতে পাবে। 3500 40% ইন্টু 0.08, এটা পাবে মেতে। আবার এপ্রিলের 5500 টাকা সেলস, 40% ইন্টু 0.8, এটা পাবে হচ্ছে কোন মাসে? এখানে মনে হয় ইয়েটা ভুল লেখা আছে, এটা হচ্ছে 176 টাকা। আর 5500, আমরা আবার একটু প্রশ্নটা দেখি। এপ্রিলের ছিল 3500 টাকা, এই 3500 ইন্টু 3000, এখানে কি ভুল লিখলো নাকি? মার্চ এক্সপেক্টেড সেলস, না সরি, ভুল লেখা, এটা হচ্ছে 5500। এই 5500 এপ্রিলেরটা মেতেও পাবে, জুনেও পাবে। আবার মেয়ের টাকাটা পাবে হচ্ছে কখন? মেয়ের টাকাটা পাবে হচ্ছে, মেয়ের আমরা যে টাকাটা রয়ে গেছিল, সেই টাকাটা পাবে হচ্ছে জুনে এবং জুলাইতে। সো জুলাইয়ের আমাদের কোনো কাজ নেই। এটা একটু মনোযোগ দিয়ে ক্যালকুলেশনটা করলে কাজ শেষ। এটাই হচ্ছে এই অঙ্কের সলিউশন। কারো কোনো যদি প্রশ্ন থেকে থাকে, আমরা এক্সেল শিটে করে দেখতে পারি, যদি সময় আমাদেরকে অ্যালাউ করে। আইসিএমএ থেকে যদি অ্যালাউ করে, আমরা এটা করে দেখতে পারি। করবো আমরা? দরকার নাই স্যার, এক্সেলে করলে ভালো হতো স্যার। ভালো হতো যে আমরা এই এক্সেলে কালেকশন শিডিউল কিন্তু কয়েকবার করে আসছি, আমাদের 5-6 বার আমরা এক্সেলে কালেকশন শিডিউল করছি। তো সেজন্য জাস্ট আপনাদের সাথে আলাপের জন্য আমি আসছিলাম। আর এই অঙ্কটা সেজন্য আর এখানে লিখিনি, আমার খুঁজতেও সময় লাগবে। স্যার পরীক্ষা হলে তো স্যার আমাদেরকে নিজে হিসাব করেই করতে হবে স্যার। হ্যাঁ করতে হবে। এই যে আমরা দেখাই, এই যে আমি করতাম হচ্ছে এরকম করে, ঠিক আছে না? ম্যাথটা কখন পাবো? ম্যাথে পাবো না, জুনে পাবো না, আমার জুলাই থেকে অঙ্ক জুলাইতে পেলাম, ঠিক একই রকম ভাবে করতে হবে।
এখানে কি করব আমি? সময় মনে এলাও করবে না অতক্ষণ। স্যার দরকার নেই, পারবো। হ্যাঁ মনে হয় না স্যার, সময় নেই। সরি, এখানে বোঝার বিষয় হচ্ছে সার্ভিস রেভিনিউ নিয়ে আমাদের বোঝার কিছু নাই। সার্ভিস রেভিনিউ যেভাবে আছে সেভাবে বসাবো। আর সেলস রেভিনিউর ক্ষেত্রে ওই যেই মাসে যা সেলস তার 10% ক্যাশে বসাবো। ক্রেডিট কার্ড সেলস এর ক্ষেত্রে আমাদেরকে এই অঙ্কটা কিন্তু এখানে ক্যালকুলেশন করতে একটু ক্লামজি করছে ওরা, একটু এটাকে জগা খিচুড়ি করছে। আদারওয়াইজ আমাদের মতো করে করলে আমরা হয়তো ঠিক মতো বুঝতে পারতাম। কোশ্চেনটা একটু বুঝে দিলে হতে হবে স্যার। কোশ্চেনটা তো মনে হয় এতক্ষণ আপনাদের বুঝতে পারার কথা। আমরা আমাদের এই এতটুকু পর্যন্ত অঙ্কের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে সার্ভিস রেভিনিউ নিয়ে। এরপরে বললো যে যেই মাসে যা সেলস করি তার 50% ক্রেডিট কার্ডের সেলস কালেকশন হয়ে যায়। এই যে ৬,২০০ এবং ৯,৭০০ টাকা 50% ওই মাসে কালেকশন হয়ে যাবে ক্রেডিট কার্ডের সার্ভিস চার্জটা বাদ দিয়ে। আর বাকি 50% যেটা রয়ে যায় তার মধ্যে আবার 10% হচ্ছে 50% এর মধ্যে 10% মানে ওই 100% এর 10% ক্যাশ সেলস হয়। এই আমরা আবার উত্তরটা আবার দেখি। এখানে দেখেন এটা হচ্ছে ক্যাশ সেলস, ওই যা সেলস তার 10% ক্যাশ সেলস। ক্রেডিট কার্ডের সেলস এর টাকাটা এবার আমরা মার্চ, এপ্রিল, মে, জুন এটার শিডিউল অনুসারে টাকাটা কালেকশন করে নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে আপনারা যদি আমার ইয়েটা ফলো করেন অঙ্কটা করতে সুবিধা হবে। এটাই হচ্ছে অঙ্কের মোদ্দা কথা। প্রশ্নটা হ্যাঁ সময় শেষ, আমরাও বের হয়ে যাব। কারো কোনো প্রশ্ন নিয়ে কোনো আলাপ আছে কিনা? 1 মিনিট সময়, আর 1 মিনিট সময়। কারো কোনো প্রশ্ন নাই? এই প্রশ্ন নিয়ে প্রশ্ন আছে কিনা? মার্চে কোনো কালেকশন হবে না স্যার। মার্চের কালেকশনটা হবে কিন্তু অঙ্ক করতেছি না। এপ্রিলে কালেকশন হবে, এপ্রিলের অঙ্ক করতেছি না। মেতে কিছু কালেকশন হবে। এখানে হ্যাঁ আমরা যেই মাসে সেলস করি তার ফলোইং মান্থে কিছু কালেকশন হয়, তারপরের আবার ফলোইং মান্থে আর 90% ফলোইং মাসে আর 8% হলো স্যার নেক্সট মান্থ। এই 90% হচ্ছে কোনটা? 40% এর 90% মানে ওই এই পুরোটা 90% না, 40% এর 90% আর 40% রেভিনিউ। হ্যাঁ 40% এর 8% হবে আপ 2 মান্থ ফলোইং দ্য মান্থ। 2 মান্থ লেটার এটা কালেকশন হবে। এই জিনিসটাকে জাস্ট একটা ক্যালকুলেশন, এটা এখানে কোনো অঙ্ক নাই, কিচ্ছু নাই, জাস্ট মাথা ঠান্ডা রেখে ক্যালকুলেশনটা করতে পারলে কাজ শেষ। তাহলে আমরা কি শেষ করতে পারি ইনশাআল্লাহ? এটা 2018 কত নম্বরের সি স্যার? এটা কত সি স্যার? এটা হচ্ছে 7 সি 7 সি। আচ্ছা তারপর আমি একটা কাজ করব, আজকে যে শীটটা পাঠাবো, এই যে আমরা অঙ্ক করলাম, অঙ্কের যে উত্তরগুলো বের করলাম, সেখানেও আমি একই জিনিসটা দিয়ে অঙ্কের সলিউশনটা করে দিব, আলাদা করে আবার নতুন করে বলে দিব, যাতে আপনাদের বুঝতে আন্ডারস্ট্যান্ডিংটা সহজ হয়। আমি পাঠিয়ে দেব। থ্যাংক ইউ স্যার। তো ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ফাহমিদ, ওমর ভাই দেখছেন আজকে কিন্তু অবিনাশ ভাই আসে নাই, এক্সামিনেশন পেয়ে গেছে। কি করবে দিদার ভাই? জি বলতেছিলাম যারা 4টা এক্সামিনেশন পাইছে তাদের তো একটা পার্টি দেওয়া উচিত। ফরজ। আমাদের রেজাল্টটা কবে আসবে? বাকি যাদের আছে আল্লাহ জানে। কারো কোনো আইডিয়া আছে যে মানে বাকিদের রেজাল্ট কতদিন পর আসে?
শাওন ভাই অ্যাপ্লাই করেন নাই? আমি করছি কয়টায়? 2টা। এইগুলো রেজাল্ট তো মনে হয় পরে দিবে না একটু? হয়তো দেরিতে, কোনো স্পেসিফিক কিছু বলে নাই। আমি 3টা অ্যাপ্লাই করছি, রেজাল্ট আসলো না এখনো। Waiting. এরপর তো মনে হয় বিজনেস ম্যাথ নাকি আজকে? এরপরে হ্যাঁ ম্যাথ। আইসিএবির কে আছে আজকে মনে হয় শেষ করতে ভুলে গেছে। আইসিএবির কে আছেন ভাই? এটা ক্লাস শেষ।